প্রেসিডেন্ট ওয়াহিদ ইবনান লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 6। ইবনান পরিবারে আজ এক প্রলয়কারী ভূমিকম্প আঘাত হেনেছে। নিস্তব্ধতার চাদরে মোড়া বাড়িটার আনাচে কানাচে এখন শুধু চাপা উত্তেজনা আর আতঙ্কের ছায়া। গত দুদিন আনবির উপস্থিতিতে ওয়াহেজ নিজেকে প্রবলভাবে সংযত রেখেছিল। চোখের সামনে অনেক কিছু ঘটে যেতে দেখেও না দেখার ভান করে এক অদৃশ্য সমতা বজায় রেখে চলছিল সে। আনভির সামনে সে কোনোভাবেই নিজের ভেতর অস্থিরতাকে প্রকাশ করতে চায়নি, কিন্তু আজ আর পারল না। তার ধৈর্যের শেষ সুতাটুকু আজ ছিঁড়ে গেছে। আজ না পেরে সে ফিরে এসেছে তার সেই আদিম রুদ্র রূপে, যে রূপ দেখলে পরিবারের প্রতিটি সদস্যের মেরুদণ্ড বয়ে শীতল স্রোত নেমে আসে। ওহির দুঃসাহসিকতার ঘটনাটা ততক্ষণে মিডিয়ার কানাঘোষা ছড়িয়ে পড়তে শুরু করেছে। ব্যাপারটা থানা পর্যন্ত গড়িয়ে গিয়েছিল। তবে সৌভাগ্যবশত কেউ এখনও জানতে পারেনি যে মেয়েটি অভিজাত ইবনান পরিবারের একজন। ওয়াহেজের বন্ধু সাফি অত্যন্ত বিচক্ষণতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছে। পুলিশ স্টেশন থেকে ওহিকে ছাড়িয়ে এনে একটা কালো আবায়া পরিয়ে তড়িঘড়ি করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু ওহি বাড়িতে পা রাখার আগেই ওয়াহেজ পুরো ঘটনা জেনে যায়। খবরটা শোনার পর থেকে রাগে তার শরীরের শিরা উপশিরা ফুলে উঠেছে। সারা শরীর যেন দিক দিক করে জ্বলছে। দ্রুত বাড়ি ফেরে ওয়াহেজ। সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখে লিভিং রুমে থমথমে পরিবেশ। পুরো পরিবার সেখানে জড়ো হয়ে আছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে ওহি। অপরাধ বোধের ছিটেফোঁটাও নেই তার চেহারায়, বরং নির্লজ্জের মতো সবার সামনে তর্ক জুড়ে দিয়েছে সে। সাফি যে আবায়াটা পরিয়েছে তার মান বাঁচানোর চেষ্টা করেছিল। রাগে ক্ষোভে সেটা গা থেকে টেনে খুলে সবার সামনে সজোরে ছুঁড়ে মারে ওহি। তীক্ষ্ণ উদ্ধত গলায় চিৎকার করে ওঠে, আমি মানি না এসব, আমি মানি না এই সেকেলে নিয়ম। ঠিক সেই মুহূর্তে সদর দরজার চৌকাঠ মারায় ওয়াহেজ। তার মেজাজ এখন সপ্তম স্বর্গে। মুখের পেশিগুলো শক্ত হয়ে আছে, চোখে দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। অগ্নিঝরা দৃষ্টিতে একবার ওহির দিকে তাকায় ওয়াহেজ, এরপর আশেপাশে একবার চোখ বুলিয়ে রাগে ফেটে পড়ে হাতের কাছে থাকা একটা ভারী অ্যান্টিক ফুলদানি তুলে নেয় হাতে। তারপর বাঘের মতো গর্জন করে ওহির দিকে তাকিয়ে এগোতে থাকে সে। বেহায়ার বেহায়া, বেপর্দা অসভ্য নারী, তোর এত বড় সাহস কি করে হয় এই ইবনান পরিবারে জন্ম নিয়ে তুই ওয়েস্টার্ন পোশাক পরে বাইরে হারাম পুরুষদের সামনে যাস? এত বড় কলিজা তোর কোথা থেকে গজালো? ওয়াহেজের এই রণমূর্তি দেখে ওর মা আর ওর বাবা ছুটে আসে। আতঙ্কিত হয়ে পথ আটকে দাঁড়ান তারা। উষা কাঁপা কাঁপা হাতে ওয়াহেজের উত্তপ্ত গাল আর কপালে হাত বুলিয়ে ওকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করেন। বাবা, রাগ করিস না, শান্ত হ, ও না ছোট মানুষ, ভুল করে ফেলেছে। কিন্তু ওয়াহেজ আজ কারো কথা শোনার পাত্র নয়। উষার হাত সরিয়ে দিয়ে লাল হয়ে যাওয়া চোখে ওহির দিকে তাকিয়ে দাঁত চেপে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে ওঠে, সবাইকে আমি বলেছিলাম না তোরা পশ্চিমার বেশ্যা নস, তোরা ঘরের নারী, তোরা ঘরের ফুল, নিজেদের স্বাধীনতায় ঢেকে রাখবি। তুই যদি বেশ্যা হতি আর এভাবে অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরতি, তাহলে আমার বিন্দুমাত্র আপত্তি থাকতো না। কিন্তু তুই আমার বোন, আমারই রক্ত, তুই কিভাবে এভাবে বেরিয়ে গেলি? আবার আমার সামনে দাঁড়িয়ে তর্ক করছিস? তোকে বিদেশে পড়তে পাঠিয়েছিলাম শিক্ষা দিতে, কিন্তু নোংরামির সাহস বাড়াতে নয়। গলার রগ একটা একটা করে ছিঁড়ে নেব। তুই চিনিস তুই আমায়? ভালো করেই তো জানিস আমি কি করতে পারি। এতদিন ধরে সবার নমুনা দেখছি, কিছু বলছি না বলে একজন মাথায় চড়ে বসেছিস, তাই না? এত কথার পরও বিন্দুমাত্র দমে যায় না ওহি। জেদ এবং অহংকারে অন্ধ হয়ে ওয়াহেজের মুখের উপর অবলীলায় জবাব দিয়ে বসে, হ্যাঁ বসেছি। আমার কি নিজস্ব কোনো স্বাধীনতা নেই? এই একটা কথাই সব প্রায় জ্বলন্ত বারুদে এক ড্রাম পেট্রোল ঢেলে দেওয়ার মতো। দ্বিগুণ ক্ষোভে উন্মাদের মতো ফেটে পড়ে ওয়াহেজ। উষাকে এক ঝটকায় এক পাশে সরিয়ে দিয়ে সরাসরি ওহির দিকে তেড়ে যায় সে। ওহির মা অর্থাৎ ওয়াহেজের চাচি মিসেস রোদুসি এবার আতঙ্কে জমে যান।
নিজের মেয়ের নিশ্চিত বিপদ দেখে তিনি দিশেহারা হয়ে পড়েন। ওয়াহেদ যেভাবে এগোচ্ছে এক আঘাতেই যেন ওহিকে শেষ করে ফেলবে। কী করবেন বুঝতে না পেরে মিসেস রুদুসী হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা আনভিকে ঠেলে দেন। আনভি এতক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। হঠাৎ ধাক্কা দেওয়ায় সে নিজেকে ক্ষিপ্ত ওয়াহেজের সামনে আবিষ্কার করে তখন ওই আনভি হঠাৎ হকচকিয়ে যায়। পেছন থেকে মিসেস রুদুসী কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলে, তুমি একটু সামলাও আনভি, প্লিজ। আনভি সামনে এগিয়ে আসতে দেখে পা থামায় ওয়াহেজ। তীক্ষ্ণ দৃষ্টিতে রুদুসীর দিকে তাকিয়ে গর্জে ওঠে, চাচিমা, তোমার মেয়ে যখন অর্ধনগ্ন অবস্থায় থাকার এতই শখ, তাহলে আমি ওকে এক্ষুনি এই মুহূর্তে এখানে জ্যান্ত কবর দেব। এরপর আনভির দিকে তাকিয়ে রুদ্রমূর্তিতে বলে, তুমি সামনে থেকে সরো। পরিস্থিতি বেগতিক দেখে আনভি দুহাত প্রসারিত করে ওয়াহেজের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে ওয়াহেজের অগ্নিবর্ষিত চোখের দিকে তাকিয়ে আমতা করে বলে, দেখুন ও আসলে বুঝতে পারেনি। আনভির কথা শেষ হওয়ার আগেই ওয়াহেজ এক প্রকার আনভির মাথার উপর দিয়েই হাতের ভারী ফুলদানিটা ওহির দিকে ছুঁড়ে মারতে উদ্যত হয়। পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আনভি মরিয়া হয়ে ওয়াহেজের দু কাঁধ শক্ত করে চেপে ধরে। তাকে সামান্য ধাক্কা দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ভুল হয়ে গেছে ওর, প্লিজ ওকে মাফ করে দিন। সবসময়কার শান্তশিষ্ট ওয়াহেজের এমন ভয়ঙ্কর রূপ দেখে আনভি নিজেই ভয় পেয়ে যান পালায় অবস্থা। আনভির স্পর্শে ওয়াহেজ কিছুটা থেমে যায়, কিন্তু পরক্ষণে হাতের ফুলদানিটা সামনের কাচের একটা টেবিলের পাশে ফ্লোরে সজোরে আছড়ে ফেলে সে। কাঁচ ভাঙার বিকট শব্দর মাঝে ওয়াহেজ দাঁতে দাঁত চেপে বলে, আমার বাড়ির নারীর দেহ বাড়ির পুরুষ দেখেছে, মিডিয়া দেখেছে, কত বড় বিপর্যয় ও ঘটিয়েছে তার কোনো ধারণা আছে? আর সবচেয়ে বড় কথা, ও আমার নিয়মের বাইরে গেছে। আজ এর একটা বিহিত আমাকে করতেই হবে। কথাগুলো বলেই ক্ষোভে ফুঁসতে পাশের কাচের একটা টি টেবিলে সজোরে লাথি মারে ওয়াহেজ। ছিটকে উল্টে যায় টেবিলটা। এরপর হনহন করে নিজের রুমের দিকে পা বাড়ায় সে। আনভি মাঝখানে এসে দাঁড়ানোর আজ হয়তো ওই প্রাণে বেঁচে গেল, নয়তো ওয়াহেজ নির্ঘাত ওর মাথা ফাটিয়ে দিত। বাড়ির উপস্থিত সবার বুকেই তখন মৃত্যু ভয় কাঁপন ধরাচ্ছে। সিঁড়ি বেয়ে উঠতেই ভারী গলায় শেষবারের মতো শাসিয়ে যায় ওয়াহেজ, শাস্তি এখনও বাকি। আনভি সিঁড়ির দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। এই রাগী লোকটাকে এর আগে সে কত কথাই না শুনিয়েছে। আল্লাহ জানেন এখন তার নিজের কপালে কি লেখা আছে। ওয়াহেজ হয়তো এবার তাকে বারান্দা থেকে সজোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। এদিকে রুদুসী মেয়ে ওহিকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠেন। কেন তুই ওর নিয়ম ভাঙতে গেলি রে? এখন নিশ্চিত তোর সাথে খারাপ কিছু হবে। ওয়াহেজ এত সহজে তো ছাড়বে না তোকে। মায়ের বুকে মুখ গুজে ওহিও ফুপিয়ে কেঁদে ওঠে। উষা ধীর পায়ে এগিয়ে যান। ওহির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে বলে ওঠেন, তুই তর্ক না করলেও পারতি। এরপর ওয়াহেজ তোর সঙ্গে যা করেছিল তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। শাস্তির জন্য প্রস্তুতি নাও ওহি, ঠিক যেমনটা আয়রা পেয়েছিল। আয়রাও একদিন ওয়াহেজের নিয়ম ভেঙে বেপরদায় বাইরে গিয়েছিল, উল্টে তর্কও করেছিল। এরপর ওয়াহেজ তার সাথে যা করেছিল তা সত্যি বলায় প্রকাশ করার মতো নয়। উষা এবার আনভির দিকে তাকিয়ে ধমকে ওঠে, এই তুমি এখানে কি করছো? যাও নিজের ঘরে যাও, গিয়ে নিজের হাজব্যান্ডকে সামলাও। এ কথা শুনে আনভির ভেতরে ভয়ে কেঁপে ওঠে। সে আমতা করে বলে, আমি যাব? হ্যাঁ, তুমিই তো যাবে। তুমি ব্যতীত ওয়াহেজের অন্য কোনো স্ত্রী আছে নাকি? কথাটা শুনে আনভির আর কোনো উত্তর দেয় না। বুক ভরা ভয় নিয়ে সে ধীর পায়ে রুমের দিকে এগোয়। রুমের সামনে গিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই ওয়াহেজকে দেখতে পায়। ওয়াহেজ আনভিকে দেখে একদম ঠান্ডা চোখে তাকিয়ে তীক্ষ্ণ ও শীতল গলায় বলে, আমি কাউকে শাসন করার সময় তুমি যদি আর কখনো সামনে এসে দাঁড়াও, তাহলে নেক্সট টাইম সবার আগে তোমার মাথা ফাটিয়ে দেব। আনভি নিজের ভেতরে প্রবল ভয়টাকে সযত্নে চাপা দিয়ে কণ্ঠস্বর কিছুটা শক্ত করে বলে, আমি তো আসতে চাইনি, কিন্তু আমি না এলে তো আপনি ওকে মেরেই ফেলতেন। যে বড় ফুলদানিটা হাতে নিয়েছিলেন। ওয়াহেজ সঙ্গে বলে ওঠে, ওটা স্রেফ ভয় দেখানোর জন্য নিয়েছিলাম। আমি পাগল নাকি যে ওর গায়ে হাত তুলব? আমি ওর চাচাতো ভাই, আপন কেউ নই।
আনভি মৃদু স্বরে পাল্টা জবাব দেয়। এভাবে না শাসিয়ে তাকে তো ভালো করে বললেও পারতেন। আনভির কথা শুনে ওয়াহেদ ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিলের হাসি ফুটে ওঠে। ওয়াহেদ বলে, একটা ছোট শিশুকে যেমন করে অ আ ক খ ধরে শেখানো হয়, আমি আমার বোনদের ঠিক সেভাবেই বুঝিয়েছি, প্রতিদিন বুঝিয়েছি। এই 2 দিন আগেও বুঝিয়েছি যে একজন বেপরদা নারী কতটা মূল্যহীন। কতভাবে যে বুঝিয়েছি, কিন্তু ওহি বুঝেনি। ওর আগেও সে এমন শত ভুল করেছে। আর নয়, এবার ওর শাস্তি ওকে পেতেই হবে, কোনো ছাড় দেওয়া হবে না। আনভি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ওয়াহেজের দিকে 2 কদম এগিয়ে গিয়ে মিনতির সুরে বলে, সবাই তো জানে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের ভেতরকার খবর তো আর কেউ জানে না। বাড়ির সবাই আমাকে বলেছে আপনাকে বোঝাতে, ওকে মাফ করে দিতে। প্লিজ ওকে মাফ করে দিন। ওয়াহেজ স্থির দৃষ্টিতে আনভির দিকে তাকায়, তারপর বেশ রুক্ষ গলায় বলে, তুমি আমার স্ত্রীর মতোই থাকবে। আইন সবার জন্য সমান। তোমার কথায় আমি আমার নিজের অবস্থান ভুলে যেতে পারি না। এটা তোমার আর আমার মধ্যকার কোনো বিষয় নয় সামাইরা। তোমার আমার বিষয় হতো তাহলে অবশ্যই তোমার কথা শোনা বা মানার চেষ্টা করতাম আমি। আনভি ওয়াহেজের এই কথাগুলো মর্ম খুব ভালোভাবেই বুঝতে পারে, তাই সে আর কথা বাড়ায় না, একদম চুপ হয়ে যায়। নিস্তব্ধতা নেমে আসে পুরো ঘরে। কিছুক্ষণ পর বাগানের পরিবেশটা থমথমে হয়ে আছে। ইবনার বাড়ির বাগানের মাঝখানে রাখা হয়েছে বিশাল আকৃতির একটা ড্রামটা কানায় কানায় বরফ গলা পানিতে পূর্ণ। এই হাড় কাঁপানো ঠান্ডা জলের ভেতরে গলার নিচু পর্যন্ত ডুবিয়ে রাখা হয়েছে ওহিকে। পরনে তার কালো বোরখা, যা এখন ভিজে শরীরে লেপ্টে আছে। এটা শুধু ওহির বেপরোয়া স্বভাব বা পর্দা না করার শাস্তি নয়, এর পেছনে রয়েছে আরও গভীর এক পাপের দগদগে ইতিহাস। ওহি দেশের বাইরে গিয়ে এক বিবাহিত বিজনেস টাইকুনের সাথে সম্পর্কে জড়িয়েছে। শুধু তাই নয়, লোকটার বিশ্বাস ভেঙে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে দেশে পালিয়েছে সে। ওহির এই শয়তানি প্রতিটি নথিপত্র এখন ওয়াহেদের হাতে। পরিবারের সবার সামনে সে জঘন্য সত্যি উন্মোচিত হয়েছে, আর এখন চলছে তার প্রায়শ্চিত্ত। বর্তমান এই দেশে পরকীয়ার একমাত্র শাস্তি হলো টানা 30 মিনিট বরফ জলে গলা পর্যন্ত ডুবিয়ে থাকা। এর 1 মিনিটও এদিক সেদিক হওয়ার জো নেই। অভিযুক্ত যেই হোক, এই শাস্তির মাঝে তার মৃত্যু হয়, তাতেও কারো কিছু আসে যায় না। ঠান্ডায় ওহির শরীর জমে আসছে, দাঁতে দাঁত লেগে ঠকঠক হচ্ছে শরীর, কিন্তু চিৎকার করার মতো শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে। একের পর এক মহিলা গার্ড নির্লিপ্ত মুখে ড্রামে আর বরফ ঢেলে যাচ্ছে। উঠানের একপাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে ওষা, রোদসী, ওজিফা আর আয়রা। আনভিও আছে তাদের সাথে। চোখের সামনে এই অমানবিক দৃশ্য দেখেও তারা নিশ্চুপ। ওয়াহেজ তাদের সবাইকে সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে রেখেছে। উদ্দেশ্য পরিষ্কার, তার ওহির এই পরিণতি দেখে বাকিরা যেন ভবিষ্যতে এমন ভুল করার দুঃসাহস না দেখায়। ওয়াহেজের এই নীরব বার্তা সবার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। আনভি আর স্থির থাকতে পারে না। চোখের সামনে এমন দৃশ্য বেশিক্ষণ সহ্য করা তার পক্ষে দায় হয়ে যায়। ধৈর্যের বাঁধ ভেঙে সে কম্পিত পায়ে 2 কদম এগিয়ে যায় ওয়াহেজের দিকে। তার উদ্দেশ্য ওয়াহেজের পায়ে পড়ে হলেও ওহির জন্য ক্ষমা ভিক্ষা করা। কিন্তু আনভিকে এগোতে দেখেই ওয়াহেজ হাত তুলে ইশারা করে বরফ শীতল গলায় থমকে ওঠে, সামাইরা, যতটুকু এসেছ ঠিক ততটুকুই থেমে যাও। মুখ দিয়ে আর কোনো শব্দ বের করতে দেয় না আনভিকে। কিন্তু আনভি তখনই থেমে যায়। ওয়াহেজ এবার ড্রামের ভেতর যন্ত্রণায় ছটফট করতে থাকা ওহির দিকে ফিরে দাঁতে দাঁত চেপে হিসহিস করে বলে, কিসের এত টাকার প্রয়োজন ছিল তোর? এতটা নিচে নামলি তুই? টাকার যদি এতই অভাব ছিল আমাকে এসে বলতিস, আমি আমার নিজের কিডনি বিক্রি করে হলেও তোকে টাকা দিতাম। কিন্তু তুই। ওয়াহেজ থামে না, তার গলার স্বরে তীব্র ঘৃণা আর অসহায়ত্ব ঝরে পড়ে। এখন তোকে আমি কার কাছে বিয়ে দেব? কিভাবে দেব? যার কাছে বিয়ে দিতে যাব সে তো মুখের উপর বলে দেবে এত নীতির কথা বলেন, অথচ নিজের বোনের ইজ্জতেরই তো হেফাজত নেই। তখন আমি কিভাবে তাকে জবাব দেব? তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? তোর বাবা কি জবাব দেবে? ছি, সামান্য 2 পয়সার জন্য তুই ভাবে নিজের সম্ভ্রম বিসর্জন দিলি? অপমান, অনুশোচনা আর হাড়হিম করা ঠান্ডায় ওহি এখন হু হু করে কাঁদছে। তার কান্না দেখে আনভি নিজেকে আর সামলাতে পারে না।
সব ভয় উপেক্ষা করে সাহস সঞ্চয় করে সে আরেক পা এগিয়ে আর্তনাদ করে ওঠে। ওকে মাফ করে দিন প্লিজ ওয়াহেজ, ও মরে যাবে। আনভি তার নির্দেশ অমান্য করে কথা বলায় ওয়াহেজের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মুহূর্তের মধ্যে তার রাগ দ্বিগুণ হয়ে ওঠে। ওয়াহেজ ফট করে বসা থেকে উঠে দাঁড়ায়। প্রেসিডেন্ট ওয়াহেজ ইবনান, লিখেছেন সানজিদা আক্তার মুন্নি, পর্ব সংখ্যা 7। ওয়াহেজ উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে আনভির দিকে এগিয়ে আসে। আনভি ওয়াহেজকে আসতে দেখে চোখ নামিয়ে নেয়। তার বিশ্বাস ওয়াহেজ কিছু বলবে না, তারপরও সংকোচ লাগছে। ওয়াহেজ দাঁত চেপে আনভির দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। চুপচাপ আনভির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বাড়ির ভেতর হাঁটা শুরু করে জোরপূর্বক। আনভি ওয়াহেজের সঙ্গে যেতে চায় না, কিন্তু ওয়াহেজ হাতের টানে তাকে যেতেই হয়। ওয়াহেজ যাওয়ার আগে গার্ডদের বলে যায়, ওর শাস্তি না হওয়া পর্যন্ত ওকে ছাড় দিও না। এতটুক বলে ওয়াহেজ আনভিকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। আনভি কিছু বলতেও পারছে না, আর মন চাইছেও না সঙ্গে যেতে। আনভি নিজের হাতের দিকে তাকায় এক নজর। ওয়াহেজ তার হাতখানা শক্ত করে ধরেছে। ওয়াহেজ তার হাত ধরল কেন? ওয়াহেজের অনুমতি নেওয়া কি তার উচিত ছিল? অবশ্য নেওয়া উচিত ছিল, কিন্তু সে নেয়নি। সে আনভিকে স্ত্রী মানে না, অথচ পুরো দস্তর আনভির উপর বেগমের অধিকার খাটায়। এ কেমন নিয়ম? আনভিকে নিয়ে ওয়াহেজ ঘরে প্রবেশ করে। তারপর আনভির হাত ছেড়ে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে আবারও আনভির দিকে ফিরে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আনভির দিকে তাকিয়ে বলে, তোমাকে তো বলেছিলাম সামাইরা মাঝখানে কথা না বলতে। তারপর কেন বললে? আমাকে ধমকের সুরে বুনে উঠে ওয়াহেজ। কথাটা ধমকের সুরে বলে উঠে ওয়াহেজ। এখানে আসলে লেখিকা আর কি বানান ভুল করছে। ওয়াহেজের ধমক খেয়ে আনভির হালকা কাঁপতে কাঁপতে উচ্চারণ করে, আমি আসলে এমন কিছু কখনোই সামনাসামনি দেখিনি, তাই একটু ইয়ে হয়ে গিয়েছিলাম। বুঝুন তো আমার অবস্থাটা। ওয়াহেজ আনভির এমন আমতা আমতা শুনে 2 কদম এগিয়ে এসে ঠান্ডা চোখে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। ওর এই হিম তাকানোই আনভিকে মেরে ফেলেছে। আনভির কাঁপার পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়। এখন ওয়াহেজ না ওকে আছাড় মেরে ফেলে। আনভি নত দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে থাকে। ওয়াহেজ কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, দ্বিতীয়বার এমন হলে শাস্তি একটাও মাটিতে পড়বে না। তুমি আমার স্ত্রী, তোমার আমার সম্পর্ক, তুমি আমার দায়িত্ব, আর কাজের মধ্যে নিয়ে এসো না সামাইরা। তুমি আমার স্ত্রী, এই কথাটা আরও একবার ওয়াহেজ বলেছিল, এখনও ফের বলল। আনভি ওয়াহেজের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে বসে, আপনি বারবার তুমি আমার স্ত্রী বলছেন কেন? আমি কি সত্যি আপনার স্ত্রী? হঠাৎ এমন প্রশ্নে ওয়াহেজ থতমত খেয়ে যায়। এই মেয়েটা তাকে সব সময় লজ্জার মুখে ফেলে। ওয়াহেজ আনভির কথার কোনো উত্তর দিতে পারে না। কিছু ইতস্ততা নিয়ে বলে, আমি বাইরে যাচ্ছি, আজ রাতে বাড়ি ফিরবো না, একা ঘুমাতে না পারলে আয়রাকে নিয়ে এসো। এটা বলে ওয়াহেজ দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। আনভি হতাশ হয়ে ওয়াহেজের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। লোকটা এমন কেন? একটা প্রশ্ন করলে সঠিক উত্তরের তলব মেলে না। আনভি ধীর পায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ব্যালকনিতে গিয়ে দেখে ওহিকে ড্রাম থেকে বের করা হচ্ছে। ওহির এই শাস্তিটা প্রযোজ্য। এই যে আনভি ওয়াহেজকে বাধা দিচ্ছিল, এটা এক প্রকার চালাকি ছিল। আনভির সেখানে দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগছিল। তার বিশ্বাস ছিল ওয়াহেজকে কিছু বলবে, সে সবার সামনে আলবিকে কিছু বলবে না, নিশ্চিত আলবিকে আড়ালে নিয়ে আসবে, তাই আনভি বাধা দিচ্ছিল। আর ফলস্বরূপ ওয়াহেজ তাকে ঘরে নিয়ে এলো। এই ওহিকে আনভির নিজেরই সহ্য হয় না, বিরক্ত লাগে তার চলাফেরা। ওয়াহেজ বেরিয়ে গিয়েছে দুপুরের দিকে। রাত এখন 12টা। সে যখন বলেছে আসবে না, তার মানে আসবে না। ডিনার করে আনভি একা রুমে বসে আছে। ঘুম কেন জানি আজ চোখে ধরা দিচ্ছেই না। আজ আনভির চোখে নিদ্রা গিয়েছে মনে হয় বেড়াতে। ওয়াহেদ যেহেতু আসবে না, আর সে ঘরেও একা, তাই একাকিত্ব কাটাতে আনভি সিদ্ধান্ত নিল
সে আজ সাজবে, শাড়ি পরবে, চুড়ি পরবে, মানে সুন্দর করে সাজবে। আনভি বেশি সাজগোজ পছন্দ করে না, কিন্তু অতটাও না। মাঝে মধ্যে নিজেকে নিজের মতো করে সাজায় সে, ঘরের ভেতর একা একা। আনভি ভাবনা মতেই কাজ করে। উঠে একখানা পিওর জর্জেট কালো বেনারসি পরে, চার পাড়ে আর আঁচলে সোনালি রঙের সুতো দিয়ে চমৎকার ডিজাইন করা। কানে একজোড়া এন্টিক দুল পরে নেয় শাড়ির সঙ্গে ম্যাচিং করে। নিজের রক্তাভ অধর যুগলে একটু লিপস্টিক দেয়, চোখে নিচে একটু কাজল টেনে দেয়, আর ছোট্ট একটা টিপ বসিয়ে দেয় কপালে। এইটুকু সাজে আনভি নিজের দিকে চোখ ফেরাতে পারছে না। ভীষণ সুন্দর লাগছে তাকে। শুক্রিয়া আদায় করে নেয় কয়েকবার। নিজের দীর্ঘ লম্বা ঘন কেশরাশি খুলে দিয়ে হাতে পরতে শুরু করে কাচের চুড়ি। একটা আস্ত কাচের চুড়ি তাকে গিফট করেছিল তার ফ্রেন্ড তারিন। আয়নায় দেখে মুচকি হেসে শাড়ি পরছে নিজের মনের সুখে আনভি। আর তখনই দরজা ফট করে খুলে ঘরে প্রবেশ করে ওয়াহেজ। আজ তো তার আসার কথা ছিল না, তথাপি কাজ শেষ হয়ে যাওয়ায় বাড়ি ফিরল। ঘরে পা রেখেই সে তবদা খেয়ে গিয়েছিল। কালো শাড়িতে একটা হালকা সাজে আনবিকে চোখে ধরছে বারংবার। ওয়াহেজের বুক ধুকপুক করছে। ধুকপুকানি নিয়ে ওয়াহেজ ধীরে পায়ে এগিয়ে আসে আনবির দিকে। মনে মনে প্রশ্ন জাগে, এই মেয়ে এত রাতে সাজছে কেন? মেরে ফেলবে তো ওয়াহেজকে নিজের মোহে আটকিয়ে। এত সুন্দর নারী কত শত চোখে পড়ে, একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে ইচ্ছে হয় না। তবে আনবির দিকটা আলাদা। আনবি তার হালাল নারী, তাই বোধহয় আনবির দিক থেকে চোখ ফেরানোটা কষ্টকর হয়ে যায়। বারবার তাকাতে মন চায়। আনবি লজ্জাজনক একটা পরিস্থিতিতে পড়ে গেল। ওয়াহেজ তো বলেছিল সে বাড়ি ফিরবে না, তাহলে এখন বাড়ি ফিরে এসেছে সে। আনবি মাথা নিচু করে বসে থাকে। তিরতির করে কাঁপ শুরু হয়ে গিয়েছে তার শরীরে। এতটা লজ্জা আর সংকোচ অবস্থায় সে কখনো পড়েনি। না জানি কখন ওয়াহেজ কি বলে বসে আর কি ভেবে নেয়। ওয়াহেজ ধীর পায়ে আয়নার পাশে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে আনবির নত যেন মুখের দিকে কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থাকে। তারপর বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে সামাইরা। আমি কি জানতে পারি তুমি কি জন্য এই নিরুপমা রূপে সাজলে? ওয়াহেজের প্রশ্নে আনবি ফট করে চোখ তুলে তাকায়। ইতস্তত বোধ নিয়ে বলে, না এমনি ভালো লাগছিল না তাই সেজেছি। আপনি তো বললেন আসবেন না। যে কাজের জন্য থাকবো ভেবেছিলাম সেটা হয়ে গিয়েছে, তাই এসে গেলাম। ভালো সাজগুজ না করলে নিরামিষ লাগে। লজ্জা পেও না, আমি তোমাকে এসব নিয়ে কিছু বলবো না। আনবি ওয়াহেজের কথায় মাথা নাড়িয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। যে লজ্জাজনক কট সে খেয়েছে তা বলার বাইরে। আর কি এখানে থাকা যায়? এই সাজগোজ তাকে ত্যাগ করতে হবে। তার সাজগোজের ইচ্ছা মিটে গেছে। আনবি উঠে যেতে দেখে ওয়াহেজ প্রশ্ন করে, চলে যাচ্ছ কেন? আনবি ওয়াহেজের মুখে থেকে তাকিয়ে বলে, এগুলো চেঞ্জ করে আসি। চেঞ্জ করবে কেন? তোমাকে তো সুন্দর লাগছে। সুন্দর লাগছে বলে সারা রাত এখানে এখন পরে বসে থাকবো? এই সাজে বসে থাকতে তো পারি না। না, একটু বসো, তোমাকে দেখতে সুন্দর লাগছে, আমি একটু তোমাকে দেখি। কেন আপনি আমার দিকে তাকাবেন? কেন লজ্জা নেই? যাকে বউ মানেন না তার দিকে তাকাবেন? ওয়াহেজের ফুরফুরে মেজাজটা বিগড়ে দেওয়ার জন্য আনবির এই কথাটাই যথেষ্ট। ওয়াহেজ গলা আওয়াজ চৌড়া করে বলে, তোমার কি ঘাড়তেরামির সব অভ্যাস? এত উল্টো উত্তর দিচ্ছ কেন? সেজেছ তো আমার জন্যই, তো আমি দেখব না? এই কথা শুনে আনবির ভীষণ রাগ হয়। এই কথা বলার মানে কি? সে তো নিজের জন্যই সাজলো, ওর জন্য কেন সাজবে? আনবি ওয়াহেজের চোখে চোখ রেখে রুক্ষ গলায় বলে, আমি আপনার জন্য সাজবো মানে? আপনি বাড়ি আসবেন না বলে আমি সেজেছি। আপনি কে শুনি যে আমি আপনার জন্য সাজবো? বলতে বলতে বেশি বলে ফেলেছেন। ওয়াহেজ আনবিকে এমন রেগে যেতে দেখে নিজেকে শান্ত করে ঠান্ডা গলায় বলে, আনবি তুমি কি ভুলে যাচ্ছ আমাদের বিয়ে হয়েছে? বিষয়টি অনাকাঙ্ক্ষিত হওয়ার আমার জন্য মেনে নেওয়া পসিবল নয়, তাও আমি মানার চেষ্টা করছি। তাই তোমার সময় দেওয়ার কথা বলছিলাম। তুমি বসো আমার সামনে, আমি তোমায় দেখি। তোমার চেহারাটার ছবি অন্তরে আঁকি, যে নিজেকে বোঝায়
তুমি আমার সব, তুমি আমার ভবিষ্যৎ। অথচ অথচ তুমি বলছো আমি কে? আমি কে মানে? আমি তোমার মাহরাম। আর এমন প্রশ্ন আর কখনো করবে না, বুঝলে? আর আমার করার কি আছে? এমন হুমকি দিয়ে ওয়াহেজ ওয়াশরুমের দিকে যেতে থাকে। তবে ওয়াশরুমের দরজার সামনে এসে আবারও আনভির দিকে ফিরে তাকায় আর বলে, খবরদার কিছু গা থেকে খুলবে না, আমি ফ্রেশ হয়ে আসছি, এসে দেখব কি করাবার আছে। আনভি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কি হলো হঠাৎ? এই লোকটা কাল রাতেও তো অসহ্য আচরণ করছিল আনভির সঙ্গে। প্রেসিডেন্ট ওয়াহেজ ইবনান, লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। পর্ব সংখ্যা ৮। কেটে যায় পুরো ৯টি দিন। সেদিন রাতটা কোনোভাবে পার হওয়ার পরই ওয়াহেজ সকাল সকাল সফরে বেরিয়েছে। বিভিন্ন জেলায় একান্তে ভ্রমণ, সব বিষয়ে যথাযথ খোঁজখবর নেওয়া আর সব সংস্করণ সঠিক হিসেবে মাপার কাজ শেষে আজ ৯ দিন পর ওয়াহেজ বাড়ি ফেরে। ঘড়িতে এখন রাত 10টা বাজে। ওয়াহেজ বাড়ি ফিরেছে সেই রাত 8টায়। অথচ আনভির দেখা সে এখনও পাচ্ছে না। এই 9টা দিন আনভির খোঁজখবর নেওয়াটাও তার জন্য বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। নিজের কাছে আনভির কোনো ফোন নম্বর নেই। কাজের ফাঁকে যখনই একটু অবসর পায়, আনভির বিডি কন্ট্যাক্টস এর আইডিতে মেসেজ দিয়েছে সে অনেকবার। অথচ আনভি সেসব দেখেও না হয়তো মেসেজ রিকোয়েস্ট চেকই করে না মেয়েটা। অন্য কারো কাছে আনভির নাম্বার চাইতে গিয়েও ওয়াহেজ থমকে যায়। নিজের স্ত্রীর নাম্বার নিজের কাছেই নেই, বিষয়টা অন্যদের কাছে বড্ড হাস্যকর হয়ে যাবে না? তাই আর চাওয়া হয়ে ওঠে না। ওয়াহেজের এখন প্রচণ্ড রাগ হচ্ছে। মেয়েটা ঘরে আসবে কখন? আসছে না কেন? সেই 8টায় বাড়ি ফিরেছে সে, অথচ একটাবারের জন্যও মেয়েটা ঘরে আসে না। এসে তো অন্তত জিজ্ঞেস করতে পারে, কেমন আছেন, কি করছেন? না, এসব করতে হবে না। এসব হয়তো একটু বেশি অতিরিক্ত হয়ে যায়, কিন্তু একটাবার তো চোখের দেখাও দেখে যেতে পারে। অন্যদিকে রান্না করতে করতে আনভির অবস্থা একেবারেই কাহিল। ওয়াহেজ আসবে এই অজুহাত দেখিয়ে তার চাচি শাশুড়ি রাতের রান্নার সমস্ত ভার তার উপর ছেড়ে দেন। একা হাতে রান্না করে সবাইকে খাবার পরিবেশন করে, নিজে খেয়ে সব গুছিয়ে তবেই সে এখন ক্লান্ত পায়ে রুমে রওনা হয়। ওয়াহেজের সাথে খাবার টেবিলে তার একবারই দেখা হয়েছে, শুধু এক পলক চোখাচোখি হয়েছে দুজনের, আর কিছুই না। ওয়াহেজ এলে আসুক, না এলে নেই, তাতে আনভির কি? এই 9টা দিনের মধ্যে একটা মিনিটের জন্য তো ওয়াহেজ তার কোনো খবর নেয়নি। অবশ্য নেওয়ার কথাও না, কারণ সে তো তাকে স্ত্রী হিসেবে মানে না। তাহলে কিসের টানে খবর নেবে? মনের ভেতর এমন অভিমানধারী ধারণা বুনতে বুনতেই আনভি ঘরে প্রবেশ করে। ঘরে পা রাখতেই সে থমকে দাঁড়ায়। দেখে ওয়াহেজ বেডে হেলান দিয়ে 2 হাত বুকে ভাঁজ করে শুয়ে আছে। তার তীক্ষ্ণ চোখগুলো আনভির পানে স্থির। ওয়াহেজের এমন স্থির দৃষ্টি দেখে আনভি অস্বস্তিতে দ্রুত চোখ নামিয়ে নেয়। আনভিকে চোখ নামিয়ে নিতে দেখে ওয়াহেজ হঠাৎ ধরফর করে উঠে দাঁড়ায়। হনহন করে এগিয়ে এসে সোজা আনভির সামনে দাঁড়ায় সে। তারপর অপ্রত্যাশিতভাবে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আনভি ওয়াহেজের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে কিছুটা ইতস্তত বোধ করেও ওয়াহেজের মুখের দিকে তাকিয়ে সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। ওয়াহেজ মেকি এসে খোঁচা মেরে বলে, স্বামী কোথাও থেকে আসলে তার সাথে 2 ঘন্টা পরে দেখা করতে হয়, তাই না? আদব কায়দার কোনো কিছুই লেশ আছে তোমার? আনভি ওয়াহেজের এমন কথায় তেলেবেগুনে জ্বলে ওঠে। যে স্বামী তার স্ত্রীকে বিয়ের 2 দিন পরই রেখে সফরে চলে যায়, তার আদবটা কোথায়? আর গেল তো গেল, গিয়ে একবারও খবর নিল না, তার আদবটা কোথায়? ওয়াহেজ আগে থেকে জানতো এমন প্রশ্নের সম্মুখীন হবে সে, তাই নিজের পকেট থেকে ফোন বের করে বিডি কন্টেক্সটে যে মেসেজগুলো দিয়েছিল সেগুলো আনভির চোখের সামনে ধরে বলে, তোমার নাম্বার ছিল না আমার কাছে, আর কারো কাছে খুঁজিও নি, কারণ এটা হাস্যকর না, একটা হাজব্যান্ডের কাছে ওয়াইফের নাম্বার নেই। তাই বিডি কন্টেক্সটে অনেক মেসেজ দিয়েছি, কিন্তু তুমি তো এসব সিনই করনি। আনভি এসব দেখে চারদিকে একবার তাকায় আর মনে মনে ভাবে, এই লোককে তো ছাড়ার সুযোগ নেই। কাঠিতে কাঠিতে নিজেকে নির্দোষ প্রুফ করে।
ওয়াহেজ ফোনটা পকেটে ঢোকাতে আনবিকে এবার বলে, আমি তো আমার প্রবলেম বললাম, এবার তুমি তোমারটা ক্লিয়ার করো। আনবি এটা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াহেজের চোখের দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি তো আমায় একটু হলেও মর্যাদা দিচ্ছেন বা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনার পরিবার তো এখনও আমার সাথে আগের মতোই আচরণ করে। কেন এলাম না জানতে চান? 7টা থেকে রান্নাঘরে রান্নায় ব্যস্ত, সব কিছু এক হাতে করতে হয়েছে। কাজের লোক যে 2জন ছিল তারাও ছুটিতে। খাবার পরিবেশন করা, প্লেট বাটি এটা ওটা ধোয়া সব করতে হলো। এখন বলুন কিভাবে বের হই? এগুলো শুনে ওয়াহেজের কপালে একটা রাগ ফুটে ওঠে। এগুলো তার মা চাচি ইচ্ছে করেই করিয়েছে। সে বিয়ে করে বউ নিয়ে এসেছে, কোনো চাকরানি নয়। ওয়াহেজ সামনে এগিয়ে যেতে যেতে বলে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি জিজ্ঞেস করে আসি যে বউ নিয়ে এসেছি না চাকরানি নিয়ে এসেছি, যে ওরা এমন বিহেভ করছে। সবাই একসাথেও তো কাজগুলো করতে পারতো। ওয়াহেজের রাগ দেখে আনবির বুক ধড়ফড় করে ওঠে। এই উন্মাদ রেগে গেলে থেকে কি করবে হিসাব নেই। তার মধ্যে এখন এদের এসব নিয়ে প্রশ্ন করলে তারা ভাববেন ওয়াহেজকে শিখিয়ে দিয়েছে আনভি। ওয়াহেজের সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো আনভি আর বলে, না না, জিজ্ঞেস করতে হবে না। জিজ্ঞেস করতে হবে না মানে? এগুলো আজ সমাধান না করলে কাল তারা তোমার সাথে আবারও বেশি করবে। এটা বলে ওয়াহেজ আনভির পাশ কাটিয়ে যেতে নেয়। আনভি নিজের সবটুকু শক্তি দিয়ে ওয়াহেজের 2 বাহু চেপে ধরে মুখ তুলে ওয়াহেজের চোখে চোখ রেখে বলে, এই মাঝরাতে এসব নিয়ে কথা বলতে হবে না, সকালে বলবেন। আর মেয়েদের এভাবে একটু মানিয়ে নিতে হয়। এসব কিচ্ছু না, সমাজের রীতি এটা। সমাজের রীতি? আমি পাল্টে দিচ্ছি। তুমি কি দেখোনি আমি কিভাবে বিশৃঙ্খল সমাজের এই দেশকে 3 বছরে কতটা শৃঙ্খলায় নিয়ে এসেছি? এগুলো তো অন্যায়। ঘরের বউ বলে তুমি সব কাজ করতে হবে? এটা তো জুলুম। আর এই জুলুম আমার নিজের উপর হচ্ছে। তোমার উপর হওয়া মানে তো আমার উপর হওয়া। আনবি ওয়াহেজের বাহু আরও শক্ত করে ধরে বলে, এগুলো এখন বললে ওনারা আমাকেই দোষারোপ করবেন। সবার মন মানসিকতা এক নয় ওয়াহেজ। হ্যাঁ, জিজ্ঞেস করবেন, অবশ্যই করবেন, তবে সকালে, এখন না। এখন সবাই ঘুমিয়ে গিয়েছেন হয়তো। আনবির কথায় ওয়াহেজ কিছুটা শান্ত হয়। ওয়াহেজ চোখ নামিয়ে আনবির চোখের দিকে তাকিয়ে থাকে। দুজনের হৃদস্পন্দনই কাঁপন তৈরি হয়ে গিয়েছে। একে অপরের কতটা কাছাকাছি দুজনেই তা কাম্য ছিল না। ওয়াহেজ ফু দিয়ে আনবির মুখে আঁচড়ে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে বলে, তুমি অনেক সুন্দর সামাইরা, তোমায় দেখলে মায়া জন্ম নেয় অন্তরে। এমন কথা শুনে আনভি শক খেয়ে দাঁড়িয়ে থাকে। ছি ছি, কি ভীষণ লজ্জা। এই লোক তার প্রশংসা করছে। আনভি ওয়াহেজের থেকে সরে যেতে যেতে বলে, আপনি যান, গিয়ে ঘুমান, যা হবে সকালে দেখা যাবে, আমি ফ্রেশ হইনি। এটা বলে আনবি দ্রুত আলমারির দিকে এগিয়ে গিয়ে একটা গাঢ় সবুজ রঙের কুর্তি আর সাদা পায়জামা নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। গোসল দিতে হবে, শরীরে মশলার ঘ্রাণ লেগে গিয়েছে, গা ছিমছিম করছে। ভালোভাবে গোসল করে আনভি ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওয়াশরুম থেকে বের হতেই দেখে ওয়াহেজ ওয়াশরুমের বাইরেই দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আনভির জন্যই অপেক্ষা করছে। আনভি ওড়না আনেনি, মনে করেছে ওয়াহেদ যেহেতু ঘুমিয়ে যাবে তাহলে ওড়না রুমে গিয়েই পড়বে। আনভি চোল মোছার টাওয়ালটা বুকে টেনে ধরতে ধরতে ভ্রু কুচকে ওয়াহেজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন, ঘুমাবেন না? ওয়াহেজ আনভির কথা না শুনে অপলক নয়নে আনভির দিকে কতক্ষণ তাকিয়ে থাকে। তারপর হুট করেই আনভির কোমর পেঁচিয়ে ধরে তাকে নিজের নিকট নিয়ে আসে। আনভির ছটফটিয়ে ওঠে, কি করছেন আপনি? ওয়াহেজ আনভির থেকে টাওয়ালটা নিতে নিতে আনভির কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে, আমরা না হয় আজ থেকে প্রপারভাবে স্বামী স্ত্রী হলাম। আমি দুঃখিত বাসরাতে তোমাকে প্রাপ্য মর্যাদা না দেওয়ার জন্য। আমি দুঃখিত তোমার সাথে বাজে আচরণ করার জন্য। তুমি কি রাজি হবে আমার এই ফয়সালায়? আনভির গা বয়ে যাচ্ছে হিমশীতল এক অনুভূতি। সে কি বলবে বুঝতে পারছে না। লজ্জায় কান গরম হয়ে গিয়েছে। আনভি নিচু স্বরে শুধায়, আজ থাক না, কাল না হয়? ওয়াহেজ মুখ নামিয়ে এনে আনভির গালে একটা চুমু এঁকে দিতে দিতে বলে, সোয়াবের কাজে গাফিলতির কি প্রয়োজন? আজ তুমি অনুমতি দিলে কয়েক বস্তা সোয়াব লুটে নিতাম। হায়াত মৌতের কথা তো বলা যায় না। আনভি ওয়াহেজের কাঁধে হাত রেখে শক্ত করে আর জিজ্ঞেস করে, নিন তো দেখি তাহলে।
ওয়াহেজ অনুমতি পেয়ে বিসমিল্লাহ বলে আনভির ঠোঁটে চুমু খায় প্রগাঢ়ভাবে। এভাবে বার কয়েক খেয়ে বলে, এই যে নিলাম, বুঝলে? আনভি মৃদু হাসে ওয়াহেজের চোখের দিকে তাকিয়ে বলে, আমি রাজি, তবে কিছু কথা জানার আছে। উত্তর দেবেন? দেব। প্রশ্ন করো। সারাকে এখনও মনে রেখেছেন? কথাটা শুনে ওয়াহেজ হেসে শোধায়, না, তবে আমি মনে করতাম হয়তো সে আমার স্ত্রী, কারণ আমাদের বিয়ে সব কিছু ফাইনাল ছিল। কিন্তু পরে সে চলে গেল। এখন তোমার মতো একজন প্রিয়তমাকে রেখে অন্য কাউকে মনে রাখা কাপুরুষতা ছাড়া আর কিছুই নয়। আনভির বুক থেকে একটা ভার নেমে যায় এই উত্তর শুনে। তাই আর কোনো প্রশ্ন না করে বলে, আমি আর কোনো প্রশ্ন করলাম না, কারণ আমি জানি আপনি কেমন। নিশ্চয়ই আপনি কখনো আমায় ঠকাবেন না। আপনি একজন দায়িত্ববান পুরুষ। পৃথিবীর প্রতিটি মুত্তাকি নারী হয়তো আপনার মতো মাহরাম চায়। জানেন, আমি যেমন আল্লাহর কাছে চেয়েছিলাম, আপনি ঠিক তেমনই। আপনি আমার মতোই কাউকে সবসময় আমি আমার মতোই কাউকে আপনার মতোই কাউকে সবসময় চাইতাম, যার ভেতর গায়রত আছে, যে সব কিছু বোঝে, যে বিচক্ষণ, যে আমায় বুঝবে। আপনি হলেন আমার সারা জীবনের তাহাজ্জুদের মোনাজাতের ফল। ওয়াহেজ আনভির কথায় বেশ সন্তুষ্ট হয়। সে আনভির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমিও তোমার মতোই কাউকে চেয়েছিলাম। বিয়ের দিন রাতে বোঝা হয়ে গিয়েছিল আমার, আমি আমার মতোই কাউকে পেয়ে গিয়েছি। তোমার ইজ্জত, তোমার ভালো থাকা, খারাপ থাকা, তোমার সব কিছু হেফাজতের উসিলা আজ থেকে আমি। আনভাই মাথা নাড়িয়ে বলে, আমি আপনাকে মেনে নিলাম। ওয়াহেজ আনভির কপালে টুক করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তাকে কোলে তুলে নেয়। আনভির লম্বা খোলা চুলগুলো আগা ফ্লোরে আছড়ে পড়ে। ওয়াহেজ আনভিকে বিছানায় নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, তোমার চুলগুলো বেঁধে দেবো সামাইরা? আমাকে সমস্যা দেবে। বেঁধে নিচ্ছি, আপনি পারবেন না আমার চুল সামলিয়ে বেঁধে নিতে। এটা বলে আনভি নিজের বেসামাল চুলগুলো খোপা করে নেয়। ওয়াহেজ ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, মিসওয়াক দিয়ে উজু করেছ? জি। বেশি কষ্ট হলে একটু ম্যানেজ করে নিও, আমি মনে হয় নিজেকে তখন সামলাতে সক্ষম হব না। আচ্ছা। তারপর তারা একে অপরের কাছাকাছি আসতে থাকে। দুজনে মেতে ওঠে। ঘরে ভেসে ওঠে ওয়াহেজের উচ্চারিত কণ্ঠের দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাশ শাইতানি ওয়া জান্নিবিশ শাইতানা মা রাজাক্তানা। হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের কাছ থেকে শয়তানকে দূরে রাখো। আমাদের এ মিলনের ফলে যে সন্তান দান করবে তা হতেও শয়তানকে দূরে রাখো। সাথে ভেসে ওঠে আনভির আবেগমোহিত আর্তনাদ, উত্তাপ মাখা নিঃশ্বাস ভেজা আরতি। সময় রাত 3:30-র কাছাকাছি এসে পৌঁছেছে এখন। ওয়াহেজের উদম বুকে নিবারণ অবস্থায় আনভি বিড়ালের মতো ঘুমিয়ে আছে। দুজনেই বেশ ক্লান্ত। এই একটু আগেই ঘুমের দেশে তলিয়েছে আনভি। ওয়াহেজ তো বলছিল আজ ঘুমানোর প্রয়োজন নেই, একেবারে তাহাজ্জুদ ফজর পড়ে ঘুমাবো। আনভি না পেরে রাগ দেখিয়ে ঘুমিয়েছে ওয়াহেজকে নিয়ে। ওয়াহেজের ঘুম ভেঙে যায় অ্যালার্মের আওয়াজে। চোখের পাতা খুলছে না একদমই, ঘুম লেপটে আছে চোখে। কোনো মতে হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করে নেয়। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারে এখন আর ঘুমানোর সময় নেই, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। তাই ধীরে ধীরে আনভিকে নিজের বুক থেকে সরিয়ে নিজের বাহুতে আনভির মাথা রাখে। আর আনভির থুতনিতে আলতো করে হাত রেখে আনভিকে ডাকে, সামাইরা উঠো, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। এই সময় ঘুমানোর নয়, এই সময় নামাজের। আনভির ঘুম হালকা হয়ে আসে। ও ধীরে ধীরে চোখ খোলে। কান্না করায় চোখ দুটো লাল হয়ে গিয়েছে। আনভি কিছুটা কোকিয়ে ওঠে, আমার হাড় মনে হয় সবগুলো ভেঙে গিয়েছে ওয়াহেজ। আপনি আমার সাথে কি করলেন এটা? ওয়াহেজ মুচকি হেসে আনভির অনাবৃত বক্ষে মুখ গুজে দিতে দিতে শব্দ করে হেসে ওঠে। বলে, কিচ্ছু হবে না, উঠো তো,